যে পরিকল্পনা নিয়ে ইংল্যান্ড এই ওভালের এই শেষ টেস্টের উইকেটটা যেভাবে আর কি সবুজ ঘাসে মোড়া একবারে গ্রিন টপ সারফেস বানিয়ে ভারতকে ফাঁদে ফেলতে চাইছিল, এখন দেখছি দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে একবারে রীতিমতো ফেসে গেছে। তারা প্রথম ইনিংসে প্রত্যাশা মতো বড় টোটাল তো তুলতেই পারেনি, ইভেন মানে সেকেন্ড দিনের খেলা শেষে দেখা যাচ্ছে ভারতের ব্যাটাররাই ইংল্যান্ডের বোলারদের উপর পাল্টা ছড়ি ঘোরাচ্ছে। তো দ্বিতীয় দিনের খেলাটা টিম ইন্ডিয়া শুরু করেছিল 6 উইকেটে 204। এই অবস্থায় করুণ নায়ার আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে একটা চমৎকার 51 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। দুজনে কিন্তু দ্বিতীয় দিনের খেলার মানে স্টার্টিংটা বেশ ভালোভাবেই করেছিল। প্রথম ওভারই জশ টংকে দুই ব্যাটারি একটা করে বাউন্ডারি মেরে বেশ একটা পজিটিভ স্টার্টের ইঙ্গিত দিয়ে দিয়েছিল, কিন্তু বিপত্তিটা ঘটলো জশ টংয়ের এই মানে দ্বিতীয় দিনের তার ঠিক করা সেকেন্ড ওভারেই, যেখানে করুণ নায়ারকে একদম ফুলার লেন্থের একটা ডেলিভারিতে তিনি মানে লেট সুইংয়ে বিট করলেন। করুণ নায়ার ওই জায়গায় রং লাইনে আর কি ড্রাইভ খেলতে গিয়ে বলের লাইনটা মিস করে ফেলেন, আর তিনি ওই জায়গায় পুরোপুরি এলবিডব্লিউ আউটের শিকার হয়ে যান। 57 রান করে তিনি যখন ফেরত চলে যান, ভারত ওই জায়গায় ওই সপ্তম উইকেট খুঁয়ে ফেলে। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই গাস অ্যাটকিনসনের একটা শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে ওই ওয়াশিংটন সুন্দর একটা পুল করেছিলেন, মানে ওই রকম টাইপের শটে তিনি মানে ছক্কা কিন্তু এর আগেও এই সিরিজে মেরেছেন, কিন্তু এই দিন আনফর্চুনেটলি টাইমিংটা একবারই ব্যাটে বলে ঠিকঠাক মতো হয়নি, যার ফলে ওই ডিপ স্কোয়ার লেগে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে যান। 26 রান করে 220 রানে ভারত 8টা উইকেট খুঁয়ে ফেলে, মানে বলতে গেলে ভারতের দুই শেষ এস্টাবলিশড ব্যাটার নিজেদের উইকেটগুলো খুঁয়ে ফেলে। এরপর যে ভারত আর বেশি রান তুলতে পারবে না সেটা বোঝাই যাচ্ছিল। আর গাস অ্যাটকিনসন তার ঠিক ভেরি নেক্সট ওভারে বল করতে এসে মোহাম্মদ সিরাজের উইকেটটাও তুলে নিয়েছিলেন একেবারে সামনের দিকে লেংথের একটা ডেলিভারিতে। ওই সামান্য আর কি বলটা ইনকামিং হয়ে ভেতরের দিকে ঢুকে মানে সিরাজের স্টাম্পটা ভেঙে দেয়। আর এরপর আর 2-3 বলের মধ্যেই ওই সেম ওভারেই তিনি মানে ভারতের লাস্ট ব্যাটার প্রসিদ্ধ কৃষ্ণার উইকেটটাও তুলে নেন। ভারতের প্রথম ইনিংসটা শেষ হয়ে যায় মাত্র 224-এ। এরপর ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি আর বেন ডাকেট যখন স্টার্ট করলো, শুরুর 3টা ওভার তারা কিন্তু খুব দেখে শুনে আর কি খেলছিল, কিন্তু তারপর থেকে যেন ভারতের পেস বোলারদের উপর দিয়ে তারা জাস্ট রোলার কোস্টার চালিয়ে দিচ্ছিলেন। মানে একেবারে একটা বলও তারা রেয়াত করছিলেন না, প্রত্যেকটা বলকে আর কি দেখে দেখে একেবারে বড় বড় শট খেলার জন্যই তারা মুখিয়েছিলেন। 10 ওভারে ইংল্যান্ড তুলে ফেলেছিল 71, তাহলেই ভাবুন কীরকম বিধ্বংসী মেজাজে এই দুই ব্যাটার ব্যাটিং করছিল। 13 নম্বর ওভারে আকাশদীপ বলতে পারেন একবারে টি-20 মেজাজেই ওই চেঞ্জ অফ পেসের একটা ডেলিভারি করে বসলেন ওই বেন ডাকেটকে, আর তিনি তার আগেও কিন্তু আকাশদীপকে ওই রিভার্স স্কুপে একটা ছক্কা মেরেছিলেন। তো ওই কনফিডেন্সের সাথে তিনি আবার ওই রিভার্স স্কুপ করতে গেলেন, ওই যে বললাম চেঞ্জ অফ পেসের ডেলিভারি সামান্য আর কি স্লো বলে তিনি ঠকে গেলেন, আর উইকেট কিপার ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ওই চমৎকার ছন্দে থাকা বেন ডাকেট আউট হয়ে যান 43 রান করে। এরপর কিন্তু আম্পায়াররা একটু আগে ভাগেই লাঞ্চ ব্রেক ডেকে দিয়েছিল, ওই যেহেতু বৃষ্টির একটু আশঙ্কা ছিল বা বৃষ্টিটাও আর কি স্টার্ট হয়ে গেছিল। ওই প্রথম সেশন শেষে ইংল্যান্ডের স্কোরটা কিন্তু ছিল 1 উইকেটে 109, তখন বলতে গেলে ইংল্যান্ডই ওভারওয়েলমিং ফেভারিট, মনে হচ্ছে যেন তারা ওই জায়গা থেকে 300 বা 400 রান তোলাটা জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু খেলার মোড়টা আবারও আস্তে আস্তে ঘুরতে থাকলো। এই সেকেন্ড সেশন থেকে ওই সেকেন্ড উইকেটে 37 রানের পার্টনারশিপ যখন হয়ে গেছিল ক্রলি আর ওই পোপের মধ্যে, জ্যাক ক্রলিও তখন নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। 64 রান করে তিনি বেশ ভালো মতো ক্রিজে সেট হয়ে গেছিলেন, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণের একটা ব্যাক অফ দ্য লেংথের চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে তিনি পুল করতে গিয়ে মিস টাইমড হয়ে যান, আর স্কোয়ার লেগে ফিল্ডিং করা রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ দিয়ে তিনি যখন আউট হয়ে যান 64 রান করে, ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় 2 উইকেটে 129। আর এরপর মানে ওই জো রুট আর অলি পোপের পার্টনারশিপটাও খুব বেশি বড় হয়নি। ইংল্যান্ডের দলগত 142 রানের মাথায় মোহাম্মদ সিরাজের একটা ওই গুড লেংথের ইনকামিং ডেলিভারিতে মানে বলটা শার্প সুইং হয়ে অনেকটা ভেতরের দিকে ঢুকেছিল, যে কারণে আম্পায়ারও কিন্তু প্রথমে ভেবেছিল যে বলটা হয়তো লেগ স্টাম্প মিস করতে পারে, মানে ভারতের প্রবল আপিল সত্ত্বেও আম্পায়ার ওটাকে আউট দেয়নি। ভারতের টিমের তরফ থেকে ওটাকে রিভিউতে পাঠানো হয়, আর দেখা গেল পুরোপুরি ওই জায়গায় মানে বল ট্র্যাকিংয়ে ধরা পড়ে গেছেন ওই অলিপপ, যার ফলে তিনিও কিন্তু বেশি রান করতে পারেনি। মাত্র 22 রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান ওই সিরাজের শিকার হয়, ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 142। এরপর কিন্তু জো রুট আর ওই ডেঞ্জারাস হ্যারি ব্রুকের মধ্যে আবারও কিন্তু একটা 30 অড রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। 175-এ যখন ইংল্যান্ডের স্কোরটা পৌঁছে যায়, ওই জায়গায় ওই জো রুটকেও ওই রকম একই টাইপের একটা ডেলিভারিতে ট্র্যাপ করলেন এই মোহাম্মদ সিরাজ। আউটসাইড দি অফ স্টাম্প ডেলিভারি ছিল, গুড লেংথের ডেলিভারি ছিল, ওই শার্প সুইং হয়ে অনেকটা ভেতরের দিকে ঢুকেছিল। আম্পায়ার আঙ্গুল তুলতে আর কোনো রকম ভুল করেননি। ইংল্যান্ডের তরফ থেকে রিভিউ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। জো রুট ওই জায়গায় যখন আউট হয়ে গেলেন 29 রান করে, ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 175। এরপর জ্যাকব বেথেল আর ওই হ্যারি ব্রুকের মধ্যে আবার একটা 20 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। জ্যাকব বেথেল যিনি বেন স্টোকসের জায়গায় মূলত এই টেস্ট ম্যাচে এসেছেন, ওই মোহাম্মদ সিরাজেরই একটা ইনকামিং ডেলিভারির শিকার হয়, তিনিও প্যাভিলিয়নে ফেরত চলে যান। সিরাজ একেবারে পারফেক্ট ব্লক হলে একটা ডেলিভারি তিনি করলেন, বলটা মানে সুইং হয়ে ভেতরের দিকে ঢুকেছিল, মানে কোনো রকম রুমই পাননি ওই জায়গায় ওই জ্যাকব বেথেল। তিনি ওই জায়গায় এলবিডব্লিউ আউটার শিকার হয়ে যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান মাত্র 6 রান করে, ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 5 উইকেটে 195। এরপর একটা 20 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই ওই জেমি স্মিথ আর হ্যারি ব্রুকের মধ্যে, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা এসে এই পার্টনারশিপটাকে ভাঙন ধরান ওই ইনিংসের 43 নম্বর ওভারের একদম ফার্স্ট ডেলিভারিতে, যেখানে জেমি স্মিথ কতটা যে ডেঞ্জারাস ব্যাটার তিনি আমরা সবাই মোটামুটি জানি।
কতটা ভালো ছন্দে রয়েছেন। তো তাকে একবার আউটসাইড দিয়ে অফ স্টাম্পের একটা ডেলিভারিতে ট্র্যাপ করলেন, তাকে ড্রাইভ খেলতে বাধ্য করলেন, আর সামান্য ওই লেট সুইংয়ের শিকার হয়ে তিনি ওই মানে সেকেন্ড স্লিপে ফিল্ডিং করা কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ওই 8 রান করে আউট হয়ে যান। আর এর ঠিক 3 বল পরে ওই সেম ওভারই প্রসিদ্ধ কৃষ্ণা তুলে নিয়েছিলেন ডেঞ্জারাস জেমি ওভারটনের উইকেটটা, যিনিও কিন্তু বেশ ভালো মতোই ব্যাটিং করতে পারেন। একেবারে সামনের দিকে লেংথের একটা ডেলিভারিতে তিনি এক ক্রস খেলতে গেলেন, ওই ফ্লিক করতে গেছিলেন, কিন্তু বলের লাইন মিস করে পুরোপুরি এলবিডব্লিউ হয়ে যান। 7 উইকেটে 215 হয়ে যায় ইংল্যান্ডের স্কোরটা। আর এরপর কিন্তু আম্পায়াররা ওই টি ব্রেক ডেকে দেয়। সেকেন্ড সেশনে ইন্ডিয়ান পেস বোলাররা পার্টিকুলারলি মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণার হাত ধরে ভারত বেশ ভালোভাবে কামব্যাক করে। ইংল্যান্ড 106 রান তুললেও তারা 6-6টা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। এরপর কিন্তু 8th উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল 20 রানের, ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া হ্যারি ব্রুক আর ওই গাস অ্যাটকিনসনের মধ্যে। গাস অ্যাটকিনসন 2টা বাউন্ডারি মেরে বেশ চমৎকার ছন্দে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু ওই প্রসিদ্ধ কৃষ্ণাই এসে এই গাস অ্যাটকিনসনের উইকেটটা তোলেন একটা শর্ট অফ দ্য লেন্থের ডেলিভারিতে। কিছুটা চেঞ্জ অফ পেসে তাকে ওই জায়গায় বিট করলেন, তিনিও পুল শট করতে গিয়ে একটা লিডিং এজের শিকার হয়, ওই মিডনে ফিল্ডিং করে আকাশদীপের হাতে ক্যাচ দিয়ে যখন আউট হয়ে যান, ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 8 উইকেটে 235। এরপর হ্যারি ব্রুক তিনি কিন্তু একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন, একটা চমৎকার ছক্কাও তিনি মেরেছিলেন একবারে র্যাম শটে, কিন্তু মোহাম্মদ সিরাজের একটা ওই ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে কিছুটা লেট সুইং হয়ে বাইরের দিকে বলটা যাচ্ছিল, তিনি ওইটাকে আর কি মানে অফ সাইডে খেলতে গিয়ে একটা ইনসাইড এজের শিকার হয়, ওই জায়গায় পুরোপুরি প্লেড অন হয়ে যান। এরপর তো মানে ক্রিস ওকস তিনি ব্যাটিং করতে নামতেই পারেননি তার ওই ইনজুরির কারণে, যে কারণে ইংল্যান্ড অল আউট হয়ে গেল 247 রানে। মানে যেখানে মনে হচ্ছিল ইংল্যান্ড 300-400 রান তুলে ফেলতে পারে, সেখানে ভারতীয় বোলারদের এই চমৎকার কামব্যাকে ইংল্যান্ডকে আমরা অল আউট করে দিতে পেরেছি মাত্র 250-র মধ্যেই। হিসাব মতো প্রথম ইনিংসে ইংল্যান্ড কিন্তু 23 রানের বেশি লিড নিতে পারেনি। এরপর খেলার একেবারে প্রায় শেষ বেলায় মানে লাস্ট সেশনে ওই যশস্বী জয়সওয়াল আর কে এল রাহুল অ্যাজ ইউজুয়াল ভারতের হয়ে তারা ওপেন করতে নামলেন। প্রথম 2 ওভারে মেডেন দিয়ে দিয়েছিলেন, তারা দুজনেই একটা একটা করে ওভার খেলে ফেলেছিলেন, কিন্তু থার্ড ওভার থেকে যশস্বী জয়সওয়াল পাল্টা কাউন্টার অ্যাটাক শুরু করলেন, ঠিক যে কাজটা ওই বেন ডাকেটার ওই জ্যাক ক্রলি করেছিলেন ভারতীয় বোলারদের উপর দিয়ে, তিনি ওই সেম আর কি পাল্টাটাই ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের বোলারদেরকে। একবারে মানে কাউন্টার অ্যাটাক করে করে মানে কভার ড্রাইভ থেকে শুরু করে অন ড্রাইভ থেকে শুরু করে স্কোয়ার ড্রাইভ থেকে শুরু করে আপার কাট থেকে শুরু করে স্কোয়ার কাট থেকে শুরু করে সব রকম শটে তিনি ওই জায়গায় খেলছিলেন, মানে রান তোলার আর কি জন্য সব রকম তিনি চেষ্টা করে যাচ্ছিলেন। অপরদিকে কে এল রাহুল তিনি উইকেটে জাস্ট এক পাশ থেকে আর কি তাকে সাপোর্ট দিচ্ছিলেন, উইকেটে জমে যাওয়ার চেষ্টা করছিলেন। এদের দুজনের হাত ধরে 10 ওভার পর্যন্ত আর কি ভারত প্রায় চলেই গেছিল, 46 রান উঠেও গেছিল তাদের ওপেনিং জুটিতে, কিন্তু বিপত্তিটা ঘটলো ওই 10ম ওভারের ওই লাস্টের আগের ডেলিভারিতে, যেখানে ওই জশ টঙ্গি ফিরিয়ে দিয়েছিলেন কে এল রাহুলকে। এরপর সাই সুদর্শন ক্রিজে আসেন। সাই সুদর্শন ক্রিজে এসে কিন্তু তিনি 2টা মানে ক্যাচের খুব সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন, একটা সেকেন্ড স্লিপে আর একটা থার্ড স্লিপে, কিন্তু লাকিলি তিনি ওই জায়গায় সার্ভাইভ করে গেছিলেন। মনে হচ্ছিল যে জয়সওয়াল আর সাই সুদর্শনের হাত ধরেই ভারত দ্বিতীয় দিনের খেলাটা শেষ করবে, কিন্তু একেবারে বলতে গেলে দিনের খেলার প্রায় শেষের দিকে এই গাস অ্যাটকিনসনের একটা আর কি মানে গুড লেন্থের ডেলিভারিতে বলটা অনেকটা আর কি লো হয়ে গেছিল, যে কারণে সাই সুদর্শন মানে বলটা নাগালি পেলেন না, বলটা কি সোজা তার প্যাডে আঘাত করলো, আর আম্পায়ার ওটাকে সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে দিতে কোনো রকম ভুল করেননি, ফলে ওই সাই সুদর্শন 11 রান করে প্যাভিলিয়নে যখন ফেরত চলে যান, ভারতের স্কোরটা হয়ে গেল 2 উইকেটে 70। এরপর ক্রিজের নাইট ওয়াচম্যান হিসেবে আকাশদীপকে পাঠানো হয়েছিল, আকাশদীপ কিন্তু নেমেই একটা ফ্লিক করে বাউন্ডারি তিনি মেরে দিয়েছিলেন মিড উইকেট দিয়ে। এরপর মনে হচ্ছিল যে আরও 15 মিনিট হয়তো খেলাটা গড়ালেও গড়াতে পারে মাঠে, কিন্তু মানে ওই বৃষ্টিজনিত ওই মেঘলা কন্ডিশনে মানে আলো এত দ্রুত আর কি চলে যাচ্ছিল, ফ্লাড লাইট জ্বালিয়েও সেভাবে কোনো কাজ হচ্ছিল না, তো যার ফলে আলোর জন্যই আর কি 15 মিনিট আগেই আম্পায়াররা আগে ভাগেই খেলাটা বন্ধ করে দিতে বাধ্য হলো এক প্রকার। মানে হিসাব মতো ভারত দ্বিতীয় দিন শেষে তুলেছে 2 উইকেটে 75, এখনও তারা স্টিল ইংল্যান্ডের থেকে 52 রানে এগিয়ে রয়েছে। তো ক্রিজে এখন জয়সওয়াল তিনি আর কি মানে হাফ সেঞ্চুরিটা দিনের একবারে শেষ বেলায় তুলে নিয়েছিলেন, 51 রান করে তিনি অপরাজিত রয়েছেন। অপরদিকে আকাশদীপও ওই 4 বা 5 রান করে তিনিও স্টিল ক্রিজে নট আউট রয়েছেন। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে এই সেকেন্ড ইনিংসে ভারত যদি অন্তত 300 প্লাস যে কোনো একটা টোটাল যদি তুলতে পারে, ইভেন লাস্ট ইনিংসে ইংল্যান্ডকে যদি 300 প্লাস বা 350 প্লাস টার্গেট যদি দিতে পারে, তাহলে এর চাইতে বেটার আর কিছু হতেই পারে না। তো কি মনে হয় এই ওভাল টেস্টের লাস্ট ইনিংসে জয়সওয়াল কি পারবেন একটা চমৎকার সেঞ্চুরি করে এই টেস্টের শেষ ইনিংসে ইংল্যান্ডের জন্য একটা বেশ চ্যালেঞ্জিং টার্গেট দাঁড় করিয়ে দিতে টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।